আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস ফর ম্যানকাইন্ড মানবতার কণ্ঠস্বরে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে অনুষ্ঠানে সংযুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা। আজকের এপিসোডে আমরা জুলাই অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পালাবদল, অর্থনীতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলব। কথা বলার জন্য অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন গ্লোবাল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট জনাব রায়হানুল ইসলাম চৌধুরী। জনাব রায়হানুল ইসলাম বর্তমানে বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়লামুক্ত পৃথিবী ইউএসএর নির্বাহী পরিচালক জনাব রায়হানুল ইসলাম ডালাস রেঞ্চ অ্যান্ড ফার্মের বর্তমান প্রেসিডেন্ট ও সিইও। তিনি সিরাজুল আলম খান সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। কথা বলছি জনাব রায়হানুল ইসলাম চৌধুরীর সঙ্গে। জনাব রায়হানুল ইসলাম, কেমন আছেন? আছি, অনেক ভালো আছে। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য, দাওয়াত করার জন্য ধন্যবাদ। আপনি তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন। আপনার অভিজ্ঞতা থেকে জুলাই অভ্যুত্থান 2024কে কিভাবে মূল্যায়ন করবেন? জুলাই অভ্যুত্থান 2024টা এটার একটা প্রয়োজন ছিল। আমরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সাথে সংযুক্ত ছিলাম। আমরা রাজনীতি শুরু করি পাকিস্তান আমল থেকে। তো আমাদের রাজনীতির সাথে স্বার্থের কোনো যোগাযোগ ছিল না। আমরা আমাদের প্রিন্সিপালকে সামনে রেখে আমরা রাজনীতি করতাম। কিন্তু গত 40 বছরে আমরা যেটা দেখলাম, রাজনীতি একটা ব্যবসা হিসেবে নেওয়া হয়েছে। শুধু নেতাদের জন্য না, নেতারাও এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছে। আমরা যখন কর্মী ছিলাম, আমরা কিন্তু এই কাজের জন্য আমরা কোনো টাকা পাবো এটার পিছনে, এটা করলে এরকম কোনো চিন্তাধারা আমাদের মধ্যে ছিল না। আমরা যারা নেতা ছিলাম, আমরা শুধু কর্মীদের খরচটা দিলেই হতো। কর্মীরা এটার উপরে যে একটা টাকা ইনকাম করবে, ওই কনসেপ্টটা আমাদের তখন ছিল না। তো পরে গত 50 বছরে বা 40 বছরে যে করাপশন প্রসেসটা হলো, এবং এটা যেতে যেতে এমন এক পর্যায়ে চলে গেল, সরকার প্রধান যে, বিশেষ করে গত 15 বছরের সরকার প্রধান এই করাপশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের সমস্ত ব্যাংক ডাকাতি হয়ে গেছে, ব্যাংকের সমস্ত টাকা বিদেশে চলে গেছে, কোটি কোটি টাকা চলে গেছে। এবং নেতারা পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য অনেক টাকা খরচ করে, এবং পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে অনেক টাকা, দেশের টাকা নিজের স্বার্থে আয় করে। তো এই সব মিলে এই যে জুলাই অভ্যুত্থানটা হলো, এটা একটা প্রয়োজন ছিল। শুধু এটা ফেসিবাদ না, এটা আমাদের পুরো সিস্টেমটাকে এটা চেঞ্জ করার জন্যই আমাদের এই যে 1400 ছেলে আমাদের যে মারা গেল, এই অভ্যুত্থানটা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এটা কোনো অবস্থাতেই এটাকে হেয় করা যাবে না, এবং এটার মাধ্যমে আমাদের সামনে যে রাজনৈতিক কালচার, এই কালচারটা চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। জি, আমারও মনে হয় যে আমরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ব্যাপক পরিবর্তনটা হলো, আরও একটা বিশেষ যেটা রাজনৈতিক পরিবর্তন, যেটা আমরা দেখলাম যে একটা দলের পতন হয়ে গেল, একটা সরকারের পতন হলো। এই যে একটা বড় দল আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আপনি কি জুলাই অভ্যুত্থানে কোনো কারণে কোনো রাজনৈতিক ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করেন কিনা? আজ শূন্যতা বলতে কিছু নাই। এই জন্য আমি বলি, কোনো কারণে যদি কোনো নেতা যদি ইন্তেকালও করে, আমরা দেখেছি নেতার ইন্তেকাল হয়েছে কিন্তু এটা আরেকজনে ফুলফিল করেছে। সারা পৃথিবীতে ভ্যাকুমটা আরেকজনে সে ফুলফিল করবেই, কিন্তু এটা কিভাবে ফুলফিলটা হচ্ছে, আচ্ছা, সেটাই হচ্ছে কথা। আমরা যেটা দেখছি বিশেষ করে গত 7-8 মাসে আমাদের যে একটা আশা ছিল প্রথম দিকে, গত বছর 24 অগাস্টের পরে যে আশাটা ছিল, আমরা মনে হচ্ছে আমরা ওই আগের সিস্টেমে বা আগের কালচারেই ফিরে যাচ্ছি, ইলেকশন কালচারে।
আমি আগেও বলেছি, এই সিরাজ আলম খান সেন্টারে বলেছি, আমাদের এমপি নমিনেশন প্রসেসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। একজন ব্যক্তি যাতে একটা পার্টিতে এমপি নমিনেশনের ডিসিশনটা না নেয়। তা এতে হয় কি, এখানে একটা টাকার লেনদেনের সন্দেহ বা ব্যাপার থেকে থাকতে পারে। আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আমি শুনছি টাকা দিয়েও নমিনেশন দেওয়া হচ্ছে। পশ্চিমা বিশ্বে যে গণতান্ত্রিক দেশগুলো আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, ওরা নমিনেশন প্রসেসটা কমপ্লিটলি আলাদা। ওরা কর্মীরাই ডিসাইড করেন ওদের নমিনি কে হবে। আমি যেহেতু নিজেই বাঁশখালীর সন্তান, উদাহরণস্বরূপ বলছি, বাঁশখালীর এমপি নমিনেশন কোন পার্টি থেকে কে হবে ওই পার্টির কর্মীরা দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা অনেকটা প্রাইমারির মতো। একটা প্রাইমারির মতো। জি জি। তো এই স্কোপটা আমাদের ছিল বর্তমান সরকারের, এগুলো ইনক্লুড করা, কিন্তু ওনারা করে না এটা। আমরা আবার মনে হচ্ছে আগের সিস্টেমেই ফিরে যাচ্ছি। তো আশা করি আমাদের যেই নূতন প্রজন্ম এটাকে চ্যালেঞ্জ করবে এবং নতুন কালচার আমাদের এখানে নিয়ে আসবে, যেখানে করাপশন থাকবে না। এখানে আমি আরেকটা জিনিস বলি, আমি আজকের পত্রিকাতেই পড়েছি, জি জি। সেটা হচ্ছে এনসিপির একটা নমিনি মনে হয় আছে, তাসনিম জারা। জি জি। আমি এনসিপি করি না এবং জারার সম্বন্ধে আমার কোনো নলেজও নাই, কিন্তু উনি একটা কথা বলেছে, উনি 25 লাখ টাকার বেশি খরচ করবে না ওনার নির্বাচনে। 25 লাখ টাকার বেশি খরচ করলে এটা নাকি আইনের বাইরে হয় নির্বাচনের। আমি জানি না জিনিসটা। তো আমরা দেখেছি 25 লাখ টাকা দিয়ে কিন্তু এই দেশে একটা নির্বাচন এখনকার কালচারে করা সম্ভব না। জি। তো এটা সরকারকে বা ইলেকশন কমিশনকে এটা অ্যাড্রেস করা উচিত। এটা তারা ইমপ্লিমেন্টটা কীভাবে করবে। এখনও আবার সন্দেহ হচ্ছে সবার, টাকার ছড়াছড়ি হবে, টাকার খেলা চলবে, এরকম একটা কনসেপ্ট কিন্তু বাংলাদেশে এখন বিরাজ করছে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে কি আপনি মনে করেন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা, যে 15 মাস ধরে যেটা রাষ্ট্র চালাচ্ছে, সরকারকে কতটুকু আপনার সফল মনে হচ্ছে? আপনি তো নির্বাচন নিয়ে কথা বললেন যে খুব একটা আশা দেখছি না আমরা, তাহলে সামগ্রিকভাবে সরকার কতটুকু সফল বলে মনে করেন? আমি বলবো সরকার অনেক ক্ষেত্রে সফল। আচ্ছা আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ সফলতা আসে নাই। সফল আমি এই সেন্সে বলতেছি যে আপনাকে চিন্তা করতে হবে, এই যে অগাস্টের যে সরকার যে পতনটা হলো, তখন দেশের পরিস্থিতিটা কী ছিল। আমরা তো ভয় পেয়ে গেছি এটা কোনো সোমালিয়ার মতো অবস্থা হবে কিনা। আচ্ছা। মানে চট্টগ্রাম একজনের অধীনে থাকবে, ঢাকা আরেকজনের অধীনে থাকবে, যেটা সোমালিয়াতে হয়েছে। তো ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়াতে আমাদের একটা পজিটিভ সাইডটা হচ্ছে ওনার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, রেকগনিশন আছে, তো ওই জন্য আমাদের কোনো বিদেশি শক্তি আমাদের উপরও ওদের মানে হ্যাঁ ওটা করতে সাহস করে। এবং অ্যাটলিস্ট আমরা এখন দেখেছি যে ডলারের এবং এক্সচেঞ্জ রেটটা অলমোস্ট ওরা মোটামুটি ব্যালেন্স করে রাখছে এই সরকার। এবং দেশ তো চলতেছে, এখানে ওরাদের ব্যর্থতা যেটা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ওরা পুরো নিয়ন্ত্রণ করতে পারে নাই। এবং এই যে সংস্কার যেটা, ওটা এখন অনেকটা সন্দেহের মধ্যে পড়ে গেছে, কারণ সেটা আরেকটা চ্যাপ্টার আমি এখানেই বলতে পারি, যেটা নির্বাচন এবং গণভোট সরকার সিদ্ধান্ত নিয়েছে একই দিন করবে। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে দ্বিমত পোষণ করি। আচ্ছা, দ্বিমত পোষণ করার কারণটা হচ্ছে, যদি আগামী দিনের সরকার, এই যে দুইটা বড় দল আছে, অ্যাটলিস্ট ওরা যদি ক্ষমতায় যায়, ওদের কি ইনসেন্টিভ আছে এই সিস্টেমটাকে চেঞ্জ করার? আমার তো ওদের কোনো ইনসেন্টিভ দেখি না। বড় দল বলতে আমরা এখানে বিএনপি, আমি কোনো দলের নাম উচ্চারণ করতে চাই না, তবে একই দিনে যদি আমি মনে করেন বিএনপির এমপি নমিনি, ওকে, তো আমি আমার এলাকার থেকে বলছি আমাকে ভোট দাও, এবং আমি ওদেরকে বলতেছি তোমরা নাতে ভোট দিবা। তো একই
ব্যক্তি যে ভোট সেন্টারে আসবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, সে যদি আমাকে ভোট দিতে যায় তাহলে দুইটাই আমার কথা মতো ভোট দিবে। আমাকে দিয়ে কিন্তু আমি যদি বলি তুমি নাতে দাও, সে আমাকে হাতে দিয়ে ওখানে কিন্তু নাতেই দিবে, আমার কথার মতোই ভোটটা দেবে। তো এই যে গণভোটটা যদি নাতে চলে যায় তাহলে আমাদের পুরো জুলাই আন্দোলনটাই ব্যস্ত চলে যাবে। জি, এই জিনিসটা আমি এনসিপিকেও বলেছি, এবং আমার সাথে বিএনপির কোনো সরাসরি যোগাযোগ নাই। আমি মেসেজটা দিতে চেষ্টা করেছি যে এটা যদি কোনোভাবে যদি না হয়ে যায় তাহলে পুরো জুলাই আন্দোলনটা ব্যর্থতার দিকে একটা সন্দেহের মধ্যে চলে যাবে, আমি যেটা মনে করি। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, আপনি তো বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি। তো জুলাই আন্দোলনের পূর্ববর্তী এবং পরবর্তী অর্থনৈতিক অবস্থা কীরকম বলে মনে করছেন আমাদের দেশে ঠিক এই মুহূর্তে, কীরকম এটা? জুলাই আন্দোলনের পূর্ববর্তীতে আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে উন্নয়নগুলো গরিবের স্বার্থের বিরুদ্ধে হয়েছে। আচ্ছা, এবং উন্নয়ন করতে যে টাকা খরচ হয় ওই টাকার থেকে অনেক বেশি লোন আমাদের সরকারের দেশের হয়ে গেছে। এই সমস্ত লোনগুলা এখন আমার যতটুকু দায়িত্ব আছে, একটা রিক্সাওয়ালার দায়িত্ব কিন্তু তত। ও একজন সিটিজেন, আমি একজন সিটিজেন। তো এই যে উন্নয়নগুলা হলো, এটার যে প্রাইস আমরা এখন যে পে করতেছি, এই প্রাইসটার দুইটা ভাগে বিভক্ত আছে আমি বলি। আচ্ছা, এই উন্নয়নগুলো হওয়ার জন্য আমরা যে সরকার যে লোনগুলো নিয়েছে, প্লাস সরকারের যে ব্যাংকিং সেক্টরে যে টাকার অভাবটা ছিল, গত সরকার টাকা ছাপিয়ে এগুলো কভার করেছে। তো এটা একটা ইকোনমিক্স, যারা ইকোনমিক্সের ছেলে ওরা বুঝবে। তাহলে টাকা ছাপালে হয় কি, টাকা ছাপালে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি হয়। তো মুদ্রাস্ফীতি হলে সাফার করে কে? হ্যাঁ, আমার মনে করেন এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, ঠিক আছে, বা আমার মনে করেন ল্যান্ড আছে, ঠিক আছে, জি, আমি বড় লোক, ঠিক আছে। তাহলে মুদ্রাস্ফীতি হলে কিন্তু এটা আমার বেনিফিট, কিন্তু আমার ল্যান্ডের দাম বেড়ে দামটা গেল, বেড়ে গেল। জি, ঠিক আছে। জি, তাহলে এটা বড় লোকদের পক্ষে, যারা টাকা পয়সা যাদের হাতে আছে ওদের পক্ষে কাজটা করতেছে। সাফার করতেছে কে? গরিবরা, প্রান্তিক জনগোষ্ঠী। প্রান্তিক জনগোষ্ঠী সাফার করতেছে। এটা বেসিক্যালি এটা দুইভাবেই ক্ষতি করছে দেশের। শুধু উন্নয়নটা ঠিকই আছে, উন্নয়নের প্রসেসটা ঠিক ছিল না। মানে আমরা কি ঋণ করে ঘি খাচ্ছি, এরকম কিছু? আমরা ঋণ করেছি, এবং যে প্রজেক্টটা হওয়া উচিত ছিল 100 টাকায়, ওটা আমরা 200 টাকা খরচ করেছি মিনিমাম। তো এই বাকি 100 টাকা লোনের কোনো প্রোডাক্টিভ কোনো কিছু কাজে আসে নাই। বর্তমানে যে Okay. রেমিটেন্স আছে, আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে রেমিটেন্স একটা ভালো ফ্লো আমরা দেখছি। একই সাথে রিজার্ভও বেড়েছে, আবার মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটা মানে আমাদের আশা আছে, আবার হতাশাও আছে। আপনি কি মনে করছেন মানে ইন্টারিম গভর্নমেন্টের সময়কালের অর্থনীতিটা নিয়ে? আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট মোটামুটি ভালোই দেশটা চালাইছে, এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই সরকার না হলে কি হতো। ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ দি এস্টাবলিশমেন্ট, Yes. ঠিক আছে। আমরা সরকারকে সমালোচনা করা কিন্তু খুবই সোজা, কিন্তু যারা সমালোচনা করছে, মনে করেন আমি করছি, আপনি করছেন, আমাদের অল্টারনেটিভ কিন্তু প্রপোজাল কেউ নিয়ে আসে না। এটা সলিউশন কি? এটা সলিউশন কিন্তু কেউ নিয়ে আসে না। সো আমি বলবো সরকারের ব্যর্থতা আছে অনেক ক্ষেত্রে, আবার সফলতাও আছে অনেক ক্ষেত্রে। আচ্ছা, এই জন্য এই দেশটাকে যে এই পর্যায়ে নিয়ে রাখছে, এটার জন্য আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আচ্ছা, নির্বাচন তো খুবই সন্নিকটে, তফসিল ঘোষণা করা হবে। আপনি নির্বাচন নিয়ে একটু আগে বলেছেন, আমরা শুনেছি যে নমিনেশন নিয়ে। আমরা জানি বাংলাদেশের নির্বাচনে আপনার যে বিষয়টা সাধারণত ঘটে থাকে যে নমিনেশন কেনা বেচা।
মানে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির যে অপব্যবহারটা হয়, এটা আমাদের বিগত নির্বাচনগুলোতে আমরা দেখে আসছি। বিশেষ করে আপনার 2014-তে বিনা ভোটের নির্বাচন, ডামি ভোট, তারপরে আপনার রাতের ভোট, হ্যাঁ, এগুলোতে নমিনেশন বাণিজ্য নিয়ে অনেক কথা হয়েছে। পাশাপাশি ভোট কেনা বেচাও হয়। বিশেষ করে আমাদের যেহেতু গরিব মানুষেরা যারা এখানে ভোটার হিসাবে আছেন, তাদের ভোটটাও কেনা যায় খুব সহজে। এই ব্যাপারে আপনি আপনার চিন্তা ভাবনা কি, যে আগামী নির্বাচনটা কি স্বচ্ছ হবে বলে, বা এটা ফেয়ার ফ্রি ইলেকশন হবে বলে মনে করেন? ফেয়ার অ্যান্ড ফ্রি হওয়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। জি জি। সন্দেহটা হচ্ছে এখন যারা বড় দল আছে বা যাদের জায়গায় যাদের দাপট আছে, এখানে যদি ইলেকশন কমিশন প্রপার প্রোটেকশন না পায় আইন শৃঙ্খলা বাহিনী থেকে, এই ভোটে যার যেখানে জোর আছে ওটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেন্টার দখল করার একটা সম্ভাবনা রয়ে গেছে, এবং আমি জানি ইলেকশন কমিশনার চেষ্টা করতেছে এটা যাতে না হয়, সরকারও চেষ্টা করতেছে এটা যাতে না হয়। কিন্তু এটা কীভাবে না হবে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতেছি, আমরা এই সরকারকে সবাই ব্লেম করতেছে। আমি বলি আইন শৃঙ্খলার পরিস্থিতি ওরা এখনও ওদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই। তাহলে নির্বাচনে কেমন ওরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসবে? আগামী 2 মাস পরে যদি সত্যি হয় ফেব্রুয়ারিতে, আর 2 মাসও হয়তো আছে সময়। তো এই এত 15 মাসে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই, তো 2 মাসে কেমনে পারবে? তো আমার একটা প্রস্তাব আছে এখানে। আচ্ছা, প্রস্তাবটা হচ্ছে, আমাদের এখানে 8টা ডিভিশন আছে বাংলাদেশে। আমাদের সময় 4টা ছিল, এখন 8টা ডিভিশন। আমার মতে 8টা ডিভিশনে যদি 8 দিন নির্বাচন করে, এবং আমাদের ল এনফোর্সমেন্ট, পুলিশ, বিজেপি, র্যাব এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সব সেন্টারে যদি থাকে, তাহলে আমার মতে সেন্টার দখল এবং ভোটের স্ট্যাম্প করা সম্ভব হবে না কোনো পার্টি। তো আমি সরকারকে প্রস্তাব করব, একদিন নির্বাচন না করে, আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্র, ওরা কিন্তু একদিন নির্বাচন করে না, ওদের নির্বাচন অনেক দিন চলে। তো আমরা যদি এই ভোট ডাকাতির থেকে যদি বাঁচতে চাই, তাহলে 8 দিন যদি ইলেকশন করি, এটাতে অ্যাটলিস্ট সরকার সাকসেসফুল হবে বলে আমি মনে করি। একদিনে করলে আমার কাছে সন্দেহ লাগতেছে পারবে কিনা। আচ্ছা, তাহলে সরকার নির্বাচনের সংক্রান্ত যে সংস্কারের কথা বলছে, বিশেষ করে আপনার প্রবাসীদের ভোটাধিকার দেখলাম আমরা, তারপরে আপনার পোস্টাল ভোটের সিস্টেমটা, এগুলো আমার মনে হয় পজিটিভ। আপনি কি মনে করেন? অবশ্যই পজিটিভ। যারা এদেশের বাইরে আছে, ওরাই তো রেমিটেন্স পাঠাচ্ছে, ওরাই কিন্তু এই অর্থনীতিকে ধরে রেখেছে। তো ওদের এই ভোটের অধিকারটা তো রাখতে হবে, এবং এই সরকার চেষ্টা করতেছে ভোটের অধিকার, ওরা যাতে ভোট দিতে পারে বাইরে বসে, বিদেশে বসে যাতে ভোট দিতে পারে, ওই একটা সিস্টেম ওরা চালু করেছে, এবং এর জন্য আমি সাধুবাদ জানাই সরকারকে। সরকার এরকম সংস্কারের সাথে সাথে আমরা একটা দেখি যে একটা বড় সংস্কার, যেটা এই সরকারের সাফল্য বলে মনে হচ্ছে, যে বিচার বিভাগ সেপারেশন, এক্সিকিউটিভ বডি থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সেপারেশন করে ফেলেছে। আমরা প্রধান বিচারপতির বক্তব্য এটা দেখেছি। তো নির্বাচন হলে বা নির্বাচন পরবর্তী সরকার কি এই সংস্কারগুলো অব্যাহত রাখবে বলে আপনি মনে করেন? যেটা আমি সেটাই বলতেছিলাম, বিচার বিভাগের স্বাধীনতা থাকাটা অত্যন্ত প্রয়োজন, এবং এই সরকারেরও চাই এটা হোক। কিন্তু এখন গণভোটে যদি সব কিছু না হয়ে যায়, তাহলে তো আমার কাছে সন্দেহ লাগতেছে যে আমাদের এই সংস্কার কোনোটাই হয়তো হবে না। তো সংস্কার যদি নাই হয়, তাহলে এই যে 1400 ছেলে বা প্লাস মাইনাস যে মারা গেল, অনেকে পা হারিয়েছে, চোখ হারিয়েছে,
20,000-এর উপরে injured। 20,000-এর উপরে। জি। তাহলে এদেরই স্যাক্রিফাইসটা পুরো বিফলে চলে গেল, আর আমরা এদের সাথে বেসিক্যালি বিট্রে করলাম। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে পার্লামেন্ট মেম্বারটা আমরা করি, জি। পার্লামেন্ট মেম্বার যাতে দেশের উপকার করার চিন্তাধারার থেকেই আসে। আমরা এই গত 30 বছরের কালচারে দেখেছি পার্লামেন্ট মেম্বার হওয়া মানেই টাকা ইনকাম করা। অবশ্যই দেশের কাজ করবে, একজন টাকাও ইনকাম হবে। তো একটা পার্লামেন্ট মেম্বারকে ফ্রি গাড়ি দেওয়া হয়, ট্যাক্স ফ্রি, এটার কোনো পারপাস আমি দেখি না। আমি পার্লামেন্ট মেম্বার, আমি কেন ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবো? এটা কোনো প্রয়োজন নেই। আমার বেতন কমায় দেওয়া দরকার, যাতে আমাকে ডিএনসিটিভাইজ করতে হবে যে এটার সাথে টাকার কোনো কানেকশন নেই, আমি মানুষের স্বার্থেই পার্লামেন্ট মেম্বার হচ্ছি। এটা হলে আমার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নেই। উদাহরণস্বরূপ আমি বলি, টেক্সাসে যে সিনেটে ওদের কোনো বেতন নেই। আচ্ছা। টেক্সাস সিনেটরদের কোনো বেতন নেই, ওই জন্য ওখানে কোনো করাপশন নেই। তো আমি বেতন না বন্ধ করে দিতে বলতেছে না, কিন্তু ওরা নিজেরা বিল করে, ওদের নিজেদের বেতন নিজেরা বাড়ায় দেয়। হ্যাঁ, এটা হলো না? হ্যাঁ, হয়েছে। নিজেদের বেতন নিজেরা বাড়াচ্ছে, তোদের বেনিফিট সব নিজেরা গুলো নিয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাজ থেকে ওদের নিজেদের স্বার্থের দিকে ওদের চোখটা বেশি। আবার বিভিন্ন আপনার যে স্থানীয় সরকারের বিভিন্ন বডিতে এরা উপদেষ্টা হিসাবে বা বিভিন্ন জায়গায় ওনাদের সুযোগ থাকে, যেগুলো আপনার একটা করাপশন, একটা লোফুলের একটা সম্ভাবনা আমরা দেখি এমপিদের। এগুলো নিয়ে আবার আসলে তো আমরা জানি না যে সংস্কার কতটুকু হবে, কতটুকু ধরে রাখা যাবে। তো আপনি আপনার কাছে একদম এই প্রসঙ্গে সর্বশেষ একটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা হচ্ছে যে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই অভ্যুত্থান, নির্বাচনের মাধ্যমে সেই বৈষম্যহীন বাংলাদেশ কি আমরা পাবো? আপনার কি মনে হয়? আমি আশা ছেড়ে দেইনি। আচ্ছা। বৈষম্য এখন সারা পৃথিবীতে বড়লোক বেসিক্যালি 1% মানুষ, বাংলাদেশের ক্ষেত্রেও একই। 99% মানুষ কিন্তু বড়লোক না, বাংলাদেশের ক্ষেত্রে একই। বাংলাদেশ তো প্রায় 5 কোটি লোক এখনো দারিদ্র্য সীমার নিচে আছে। জি। তো আমাদের এই যে এই সিস্টেমটাকে, আমাদের ওই সিস্টেমের উপরে কাজ করতে হবে। আমি এই জন্য বলছি, আমি ডেমোক্রেটিক সোশ্যালিজমের উপরে বিশ্বাস করি। আচ্ছা। পার্সোনালি, যেটা নিউ ইয়র্কের মেয়র যে হলেন, নিউ ইয়র্কের মেয়র মামদানি সাহেবও বিশ্বাস করে। তারপরে আমাদের এখানেও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অর্গানাইজেশনের সাথে আমি নিজেও জড়িত। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু আবার কমিউনিস্ট সিস্টেমের সাথে সম্পূর্ণ একমত না। মার্ক্সীয় ইকোনমিতে অনেক দুর্বলতা আছে। আচ্ছা। এবং মার্ক্সীয় ইকোনমিতে আমি আগেও বলেছি যে ধর্মের কোনো যোগাযোগ নাই, যেহেতু মার্ক্স হিমসেলফ খুব একটা ধার্মিক ছিল না। আচ্ছা। তো বাংলাদেশে আপনি ধর্মকে বাদ দিয়ে তো আপনি দেশ চালাতে পারেন না। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মকে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ধর্মকেও রাখতে হবে আমাদেরকে, প্লাস আমাদের ইকোনমিক পলিসিগুলো এমন হতে হবে যাতে বড়লোকরা আইনসঙ্গতভাবে বড়লোক হয়। আচ্ছা। এবং এখানে কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা দিয়েই যাতে বড়লোক হয়। আমরা এখানে জানি, এখানে যারা গার্মেন্টস শ্রমিক আছে, মহিলারা অনেক গার্মেন্টস শ্রমিক আছে, ওদের যে বেতনটা, ওদের বেতন দিয়ে কিন্তু ওদের সংসার চলে না। তো সংসার চলার মতো বেতন দিতে হবে ওদেরকে। এখন কথা আসে, আমরা যদি ওটা করতে যাই তাহলে আমরা তো ওয়ার্ল্ড কম্পিটিশন থেকে পিছিয়ে যাব। আচ্ছা। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে দুইটাই করা সম্ভব। আমরা অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা জিনিসের একটা প্রোডাকশন কস্টে লেবার হচ্ছে বেসিক্যালি 1/3, বাকি 2/3 হচ্ছে অন্যান্য কস্টগুলো। তো 1/3 কস্টে যদি আমি 10% বাড়াই, তাহলে আমি যদি ভালো প্রোডাক্ট বানাতে পারি, আমার প্রোডাক্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিনবে, আমার প্রোডাক্ট কিন্তু ইউরোপও কিনবে, ইফ আমার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয়। আমি ওদের স্লেভ লেবার দিয়ে কেন আমি বিদেশে এক্সপোর্ট করব? ওই জন্য আমার আশা, ভবিষ্যতে আগামী দিনের সরকার যারা আসবে, এবং আমি যেহেতু সিরাজ আলম খান সেন্টারেরও চেয়ারম্যান,
আমরা এই সেন্টারের মাধ্যমেও আমরা আগামী দিনের সরকারে যারা আসবে ওদেরকে আমরা চাপ প্রয়োগ করে রাখবো, মেহনতি মানুষের অধিকার যাতে ওইখানে সংসদে আলোচনা হয়, ওদের অধিকার যাতে রক্ষা হয়। ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম চৌধুরী আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ দর্শক ও শ্রোতা। আমাদের পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।